Hey you, what's up guys? Welcome back to my another brand new explanation videos. আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মার্ভেল স্টুডিওর লেটেস্ট মুভি ফ্যান্টাস্টিক ফোর সম্পর্কে। এই মুভির পুরো নাম দি ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস। এই মুভির বিশেষত্ব যদি বলি তাহলে এটা সরাসরি কানেক্টেড পরের বছর আসা অ্যাভেঞ্জার্স ডুমস্টার মুভির সাথে। এছাড়াও মুভির মেইন হাইলাইট হচ্ছে এর ভিলেনরা সিলভার সার্ফার এবং গ্যালাক্টাস। তবে এখানেই শেষ নয়, মুভির মিড ক্রেডিট সিন একটি বিশাল সারপ্রাইজে ভরপুর। তাই কিছুই মিস না করতে চাইলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে নিও, কারণ আমি আজ এই ভিডিওতেই ফ্যান্টাস্টিক ফোর মুভির পুরো গল্প তোমাদের এক্সপ্লেন করব, যাতে তোমরাও বাড়িতে বসে পুরো কাহিনী উপভোগ করতে পারো। তাহলে আর বকবক করে সময় নষ্ট কিসের। হে গাইজ, আমি আদনান আছি তোমাদের সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো লেটস স্টার্ট। মুভি ফ্যান্টাস্টিক ফোর শুরু হয় মার্ভেল মাল্টিভার্সের এক আলাদা পৃথিবী থেকে, যার নাম আর্থ 828। এই পৃথিবীতে নেই অ্যাভেঞ্জার্স, নেই এক্সম্যান, এমনকি নেই ইনহিউম্যানসরাও। এখানে যারা আছে তারা হলো একমাত্র সুপারহিরো টিম ফ্যান্টাস্টিক ফোর। এই পৃথিবীর টাইমলাইন হলো 1960 ইয়ার। মুভি শুরু হতেই আমরা আর্থ 828-এ ফ্যান্টাস্টিক ফোরের বিল্ডিং দেখি, যার নাম বাস্টার বিল্ডিং, যা নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত। এই বিল্ডিংয়ে রিড রিচার্ডস ও তার টিমের ঘর, তাদের বেস এবং রিডের ল্যাবরেটরিও। বিল্ডিংয়ের ভিতর আমরা প্রথমে রিড রিচার্ডস এবং তার স্ত্রী সু স্টর্মকে দেখি। তবে এখানে দেখা যায় রিড বেশ নার্ভাস, কারণ সু স্টর্ম এই সময় তার প্রেগন্যান্সি টেস্ট করছে। পরবর্তীতে সু স্টর্ম রিডের কাছে এসে জানায় তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয়েছে, অর্থাৎ সে প্রেগন্যান্ট। এই খবর শুনে রিড অনেক খুশি হয়, কারণ রিড এবং সুয়ের বিয়ের অনেক বছর হয়ে গেলেও তারা এখনও পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখেনি। তাই আজকের এই খবরে তারা দারুণ আনন্দিত। এরপর দৃশ্য বদলায়। এবার আমরা দেখি একটি টক শো, যেটি আয়োজন করা হয়েছিল ফ্যান্টাস্টিক ফোর টিমকে নিয়ে। এই শোতে টিমের 4 জন সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। এই অনুষ্ঠানে তাদের সম্মান জানানো হয় এবং তাদের জীবনের পেছনের গল্প জানানো হয় দর্শকদের। আমরা জানতে পারি তাদের পাওয়ার আসার 4 বছর হয়ে গেছে। ঘটনাটা ঘটেছিল এক স্পেস মিশনে। রিড রিচার্ডস, তার স্ত্রী সু স্টর্ম, তার শালা জনি স্টর্ম এবং তার বন্ধু ব্যান গ্রিম, এরা সবাই ছিল অ্যাস্ট্রোনয়েড। রিড রিচার্ডস ছিলেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ, যিনি স্পেসে গবেষণা করে জেনেছিলেন যে আমাদের ইউনিভার্স ছাড়াও আরও অনেক ইউনিভার্সে লাইফ এক্সিস্ট করে। এই কারণে রিড তার টিমকে নিয়ে স্পেস মিশনে যায়, সেই সব গ্রহ খুঁজে বের করার জন্য যেখানে জীবন থাকতে পারে। কিন্তু স্পেসে গিয়ে তাদের স্পেসশিপ এক বিশাল কসমিক স্টর্মে পড়ে যায়। এই কসমিক রেডিয়েশন তাদের শরীরের ডিএনএ পরিবর্তন করে এবং তাদের বিশেষ ক্ষমতা দেয়। 4 জন 4 রকম ক্ষমতা পায়। রিড রিচার্ডস তার শরীর ইচ্ছে মতো স্ট্রেচ করতে পারে, অর্থাৎ ইলাস্টিক বডি। সু স্টর্ম অদৃশ্য হতে পারে এবং ফোর্স ফিল্ড তৈরি করতে পারে। জন স্টর্ম আগুন তৈরি ও নিয়ন্ত্রণ করতে পারে, পুরো শরীর আগুনের রূপ নিতে পারে। ব্যান গ্রিম তার শরীর পাথরের মতো শক্ত হয় এবং সে হাল্কের মতো বিশাল শক্তি পায়। পৃথিবীতে ফিরে এসে তারা এই ক্ষমতাগুলো মানবতার কল্যাণে ব্যবহার করে এবং এই কারণেই তারা পরিচিত হয় নতুন সুপারহিরো টিম ফ্যান্টাস্টিক ফোর হিসেবে। যেমন রিড রিচার্ডসের নাম হয় মিস্টার ফ্যান্টাস্টিক, সু স্টর্মের নাম হয় ইনভিজিবল ওমেন, জনি স্টর্মের নাম হয় হিউম্যান টর্চ এবং শেষে ব্যান গ্রিমের নাম হয় দ্য থিং। আর এই 4 জন একসাথে একটি দল গঠন করে, যার নাম তারা রাখে ফ্যান্টাস্টিক ফোর। এবং সেদিন থেকে আজ পর্যন্ত ফ্যান্টাস্টিক ফোর দলের সদস্যরা পুরো বিশ্বের সুরক্ষা করে এসেছে এবং বড় ছোট সমস্ত বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করেছে। এখন এই গল্পের মধ্যেই আমরা ফ্যান্টাস্টিক ফোরের অনেক সাহসিক কাজের কথাও শুনি। যেমন আমরা এখানে মোরম্যানের কথা জানি, যে কিনা মার্ভেল কমিক্সে ফ্যান্টাস্টিক ফোরের প্রথম ভিলেন ছিলেন। এবং মুভির মধ্যেও আমরা দেখি যে মোরম্যানের আক্রমণের পর ফ্যান্টাস্টিক ফোর তাকে পরাজিত করে। তারপর যখন রেড হোস্ট তার সুপার অ্যাপসের সাথে পুরো পৃথিবীর উপর আক্রমণ করে, তখনও ফ্যান্টাস্টিক ফোর দল তাকে পরাজিত করে। বন্ধুরা, এই রেড ঘোস্ট এবং তার সুপার অ্যাপসও মার্ভেল কমিক্সের ভিলেন চরিত্র। এদের পাশাপাশি আমরা জানি যে রিড রিচার্ডস অনেক বেশি স্মার্ট এবং এই কারণেই এই বিশ্বের রিড মাল্টিভার্স আবিষ্কার করে ফেলেছে। সে শুধু নিজের ইউনিভার্স নয়, বরং বিভিন্ন ইউনিভার্সের ব্যাপারেও জানে, এমনকি সে প্যারালাল ওয়ার্ল্ডসের ব্যাপারেও জানে। এছাড়াও ফ্যান্টাস্টিক ফোর দলের প্রভাব পৃথিবী জুড়ে অনেক বেশি, কারণ আমরা দেখি জাতিসংঘের বিভিন্ন কাউন্সিল মিটিংয়ে এই দলের সদস্যদের ডাকা হয় এবং তাদের কথা পুরো বিশ্ব শোনে। যখন আমরা সব দেশের মিটিং দেখি, সেখানে আমরা লক্ষ্য করি যে ল্যাটেরিয়া নামের দেশটির কথাও বলা হয়। তোমরা যারা জানো না তাদের জন্য বলি, ল্যাটেরিয়া হলো সেই দেশ যেটি মার্ভেল কমিক্সে ডক্টর ডুমের দেশ, মানে সেই দেশ যেটা শাসক ডক্টর ডুম। এই কারণে ল্যাটেরিয়ার নাম শুনেই এটা নিশ্চিত হয়ে যায় যে এই বিশ্বের মধ্যে মানে আর্থ 828 ইউনিভার্সের ল্যাটেরিয়া দেশ রয়েছে এবং সেই দেশের উপর শাসন করছে ডক্টর ডুম। কিন্তু এইসব ঘটনার পরে গল্প শেষ হয় এবং শোটিও শেষ হয়ে যায়। এরপর শো শেষ হতেই ফ্যান্টাস্টিক ফোর দলের সদস্যরা আবার বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর তারা সবাই একসাথে ডিনারে বসে। কিন্তু ঠিক তখনই রিড এবং সু স্টর্ম জনি এবং ব্যানকে জানান যে সু স্টর্ম গর্ভবতী, মানে খুব শীঘ্রই তাদের একটি সন্তান আসতে চলেছে। এই খবর শুনে জনি এবং ব্যান খুব খুশি হয় এবং সবাই মিলে সেই রাতটা উদযাপন করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়
এবং আমরা দেখি পরের দিন সকালে রিড একটি মরুভূমিতে রয়েছে এবং সেখানে সে টেলিপোর্টেশনের ওপর কাজ করছে। সে প্রায় টেলিপোর্টেশন সম্পূর্ণ করে ফেলেছে। তখন তার সাহায্যে জনিও আসে। এরপর রিড একটি ডিমকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট করে এবং তার টেলিপোর্টেশন সফল হয়। সে ডিমটিকে 6 ফুট দূরে পাঠিয়ে দেয়, কিন্তু এটা ঘটার পরপরই পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। তখন রিড রিচার্জ বুঝতে পারে যে সে টেলিপোর্টেশন সফলভাবে করতে পারলেও তার জন্য অনেক বেশি বিদ্যুৎ প্রয়োজন হবে, কারণ একটি ছোট ডিম টেলিপোর্ট করতে গিয়ে পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে গেছে। তাহলে যদি একটা মানুষকে টেলিপোর্ট করতে হয় তবে অনেক বেশি শক্তি লাগবে। এই সব কিছুর পর অনেক সময় কেটে যায়। পৃথিবীতে শান্তি থাকে এবং ফ্যান্টাস্টিক ফোর দলের সদস্যরাও ভালোভাবে তাদের জীবন কাটাতে থাকে। পাশাপাশি সু স্টর্মের গর্ভাবস্থার সময়ও চলে আসে এবং তার ডেলিভারির সময় একদম কাছাকাছি চলে আসে। সবাই খুব খুশি থাকে যে কয়েকদিনের মধ্যেই সু স্টর্মের সন্তান জন্মাবে। কিন্তু বন্ধুরা, যখন সব কিছু ভালোভাবে চলছে তখন এক রাতে হঠাৎ আকাশের দিক থেকে কিছু একটা পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসতে থাকে। ফলে মাটিতে থাকা সব মানুষ সেটা দেখতে থাকে। ফ্যান্টাস্টিক ফোর দলও সেটা দেখতে নিচে আসে। এরপর যখন সেই বস্তুটা মাটির কাছে আসে তখন বোঝা যায় যে সেটি আর কিছু নয়, বরং সিলভার সার্ফার। এবং বন্ধুরা, এই মুভির মধ্যে আমরা এক নারী সিলভার সার্ফারকে দেখানো হয়, যার নাম হলো শালাবাল। এই শালাবাল অর্থাৎ ফিমেল সিলভার সার্ফার সোজা নেমে আসে ফ্যান্টাস্টিক ফোর দলের কাছে এবং সে তাদের সকলকে জিজ্ঞেস করে, তোমরাই কি এই পৃথিবীর রক্ষক? এই কথা শুনে সু স্টর্ম তাকে হ্যাঁ বলে এবং সিলভার সার্ফারকে জানায় যে তারাই এই পৃথিবীর রক্ষক। এরপর সিলভার সার্ফার ফ্যান্টাস্টিক ফোর দলের সদস্যদের জানায় যে তার নাম সিলভার সার্ফার এবং সে এখানে গ্যালাক্টাসের বার্তা নিয়ে এসেছে। সে বলে যে তাদের পৃথিবীর সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর তাই খুব অল্প সময়ের মধ্যেই ডিভাউরার অফ প্ল্যানেটস অর্থাৎ গ্যালাক্টাস তাদের গ্রহে আসবে এবং পুরো গ্রহটিকে ধ্বংস করে দেবে। এই কারণেই সে পৃথিবীর মানুষের কাছে এই সতর্কবার্তা দিতে এসেছে। এখন তাদের সময় শেষের পথে এবং এই বাকি সময়টুকু যেন তারা নিজেদের প্রিয়জনদের সঙ্গে কাটায়, কারণ এরপর হয়তো তাদের কাছে এমন সুযোগ আর আসবে না। এই কথা বলার পর সিলভার সার্ভার ফিরে যেতে শুরু করে, কিন্তু তখন হিউম্যান টর্চ তাকে দেখে সোজা তার পেছনে যায় এবং মহাকাশে পৌঁছে গিয়ে তার সার্কবোর্ডটি ধরে ফেলে। কিন্তু এরপর সিলভার সার্ভার পিছনে ফিরে তাকায় এবং এক ঘৃণ্য ভাষায় কিছু একটা বলে। সেই কথা বলে সে দ্রুত গতিতে উড়ে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জনি স্টর্ম আবার সোজা পৃথিবীতে ফিরে আসে এবং নিজের বাড়িতে চলে যায়। এরপরে ফ্যান্টাস্টিক ফোর দলের 4 জন সদস্য একত্রিত হয় ব্যাক্সটার বিল্ডিংয়ের ভিতর। তারা সবাই একসাথে বসে আলোচনা করে যে সিলভার সার্ফার গ্যালাক্টাস সম্পর্কে যা কিছু বলেছে তা কি সত্যি। এই সময় যা থিং ব্যানগ্রিন বলেন, আমি সিলভার সার্ফার যা বলেছে তা বিশ্বাস করি না। কেউ কি আসলেই একটি গোটা গ্রহ গিলে ফেলতে পারে? এটা তো কল্পনাই করা যায় না, এমন কিছু করা সম্ভব না। কিন্তু বেনের কথা শুনে রিড রিচার্ডস বলে যে সম্ভবত সিলভার সার্ফার যা বলেছে তা একেবারে সত্যি। রিড সবাইকে জানায় যে সে অনেকদিন ধরেই মহাকাশের উপর নজর রাখছিল, আর এখন সে যখন আবার পরীক্ষা করে তখন দেখতে পায় যে মহাকাশ থেকে 5টি গ্রহ নিখোঁজ হয়ে গেছে। এমন 5টি গ্রহ যেগুলো সে ব্যক্তিগতভাবে জানে। এর বাইরে আরও অনেক গ্রহ নিশ্চয়ই নিখোঁজ হয়েছে। রিড আরও জানায় এই 5টি গ্রহ গায়েব হওয়ার আগে ধ্বংস হয়েছিল এবং এখন সেই 5টি গ্রহের জায়গায় আর কিছুই নেই, একেবারে শূন্যতা। এছাড়াও সেই গ্রহগুলোর উপর রিড সিলভার সার্ফারের এনার্জি সিগন্যালও খুঁজে পায়, আর এই কারণেই সে নিশ্চিতভাবে বলতে পারে যে সিলভার সার্ফার যা কিছু বলেছে তা একেবারে সত্যি এবং সত্যিই গ্যালাক্টাস নামের একটি শক্তিশালী সত্তা রয়েছে যে আস্ত গ্রহগুলোকে গিলে ফেলে। এরপর রিড দলের সামনে একটি পরিকল্পনা তৈরি করে এবং সেই প্ল্যান অনুযায়ী সে বলে যে এখন তাদের সবাইকে একত্র হয়ে গ্যালাক্টাসকে খুঁজে বের করতে হবে এবং তাকে পৃথিবীর দিকে আসা থেকে আটকাতে হবে, কারণ যদি গ্যালাক্টাস পৃথিবীতে এসে পড়ে তবে সে আমাদের গ্রহটিকেও গিলে ফেলবে এবং সব কিছু শেষ হয়ে যাবে। এরপর রিড আরও গবেষণা করে এবং একটি নতুন গ্রহের সন্ধান পায় যেখানে সে আবার সিলভার সার্ফারের এনার্জি সিগন্যাল খুঁজে পায়। তখন সে বুঝে যায় যে সম্ভবত সিলভার সার্ফার এবং গ্যালাক্টাস এখন ওই গ্রহতেই আছে এবং হয়তো গ্যালাক্টাস সেই গ্রহটিকেও ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে। এই সময় দলের সদস্যরাও জনিকে জিজ্ঞেস করে, যখন সিলভার সার্ফার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল তখন তো জনি তার পেছনে গিয়েছিল, তাহলে সে যেন বলে তার সঙ্গে সিলভার সার্ফারের কী কথা হয়েছিল। এই কথা শুনে জনি জানায় সিলভার সার্ফার তার নিজস্ব ভাষায় কিছু একটা বলেছিল, কিন্তু সে সেই কথার মানে বুঝতে পারেনি। তবে জনি বলে সে ওই কথার মানে বোঝার চেষ্টা করবে। এরপর রিড সিদ্ধান্ত নেয় যে এখন তাদের গ্যালাক্টাসকে থামাতে হবে। এই জন্য তারা সবাই স্পেস স্যুট পরে এবং তাদের তৈরি করা অ্যাডভান্স স্পেসশিপে ওঠে। তারা সারা পৃথিবীকে জানায় যে তারা গ্যালাক্টাসকে থামাতে যাচ্ছে। তারপর কোনো দেরি না করে তারা সোজা গ্যালাক্টাসের দিকে যাত্রা শুরু করে। প্রথমে তারা তাদের স্পেসশিপ নিয়ে আউটার স্পেসে আসে এবং সেখান থেকে নির্দিষ্ট লোকেশন শিফট করে। এরপর আমরা দেখি যে তারা একটি ওয়ার্মহোল ব্যবহার করে যার মাধ্যমে তারা লাইটের গতিতে ট্রাভেল করে, অর্থাৎ ঠিক যেমন গতিতে আলো চলে তেমনই। এই গতিতে তারা খুব তাড়াতাড়ি সেই গ্রহে পৌঁছে যায় যেখানে সিলভার সার্ফার এবং গ্যালাক্টাস বর্তমানে অবস্থান করছে। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেই গ্রহটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এবং এতে সন্দেহের কিছু নেই যে এর পেছনে গ্যালাক্টাসের হাত রয়েছে। এবং বন্ধুরা,
আমরা এখানে গ্যালাক্টাসের এলিমেন্টাল এনার্জি কনভার্টার দেখতে পাই। এটি গ্যালাক্টাসের সেই যন্ত্র যার মাধ্যমে সেই গ্রহগুলো ধ্বংস করে এবং তাদের শক্তি শুষে নেয়। কিন্তু ফ্যান্টাস্টিক ফোর দলের উপস্থিতির পর দেখা যায় গ্যালাক্টাসের সেই যন্ত্র থেকে একটি আলো বের হয়, যা ফ্যান্টাস্টিক ফোরের স্পেসশিপকে ডিটেক্ট করে ফেলে। এই আলো শুধু দলকেই নয়, বরং সু স্টর্মের গর্ভস্থ শিশুকেও লক্ষ্য করে এবং তখন এটি বোঝা যায় 4 জনের সঙ্গে একটি শিশুও রয়েছে। এই মুহূর্তে সিলভার সার্ভার আসে এবং বলে গ্যালাক্টাস তাদের সঙ্গে দেখা করতে চায়। তারপর সে 4 জনকে গ্যালাক্টাসের কাছে নিয়ে যায় এবং এখানে আমরা প্রথমবারের মতো গ্যালাক্টাসকে দেখি এবং বুঝতে পারি সে কতটা বিশাল ও ভয়ঙ্কর। গ্যালাক্টাস দলের সদস্যদের সঙ্গে কথা বলে এবং জানায় আজ থেকে বহু কোটি বছর আগে সেও ছিল তাদের মতোই, কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনার পরে শুরু হয় তার সেই চিরস্থায়ী ক্ষুধা, যা কখনোই মেটে না। আর সেই ক্ষুধা মেটানোর জন্যই তাকে গ্রহগুলো গিলতে হয়। এরপর গ্যালাক্টাস জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছ? তখন রিড রিচার্ডস জানায় যে কিছুদিন পর গ্যালাক্টাস তাদের পৃথিবী গিলে ফেলবে এবং তারা সেটা থামাতে এসেছে। এই কথা শুনে গ্যালাক্টাস বলে, তোমরা চাইলেও তোমাদের গ্রহকে রক্ষা করতে পারবে না, কারণ তোমাদের মধ্যে সেই ক্ষমতা নেই। কিন্তু হ্যাঁ, এই ক্ষমতা আছে তোমাদের অনাগত সন্তানের মধ্যে। তোমার স্ত্রী যে শিশুটিকে গর্ভে ধারণ করেছে সে খুব আলাদা, সে অতি শক্তিশালী, কিন্তু সেও ক্ষুধার্ত, একদম আমার মতো, এবং তাই সে হতে পারে আমার উত্তরসূরি, আমার সিংহাসনের উত্তরাধিকারী, এমন একজন যে আমার এই ক্ষুধাকে শেষ করতে পারে এবং আমাকে চিরতরে মুক্তি দিতে পারে। এরপর গ্যালাক্টাস একটি প্রস্তাব দেয়, তোমরা যদি চাও আমি তোমাদের গ্রহকে না খাই, তাহলে তোমরা তোমাদের সন্তানকে আমার কাছে দিয়ে দাও। এই কথা শুনে ফ্যান্টাস্টিক ফোর দলের সবাই হতবাক হয়ে যায়। তারা বুঝতেই পারে না তাদের সন্তান কিভাবে এত বিশেষ এবং কেন গ্যালাক্টাস সেই সন্তানের বিনিময়ে পুরো পৃথিবীকে ছেড়ে দিতে চাইছে। কিন্তু কারণ যাই হোক, রিড রিচার্ডস এবং সু স্টর্ম স্পষ্ট জানিয়ে দেয় তারা তাদের সন্তানকে দেবে না। তখন গ্যালাক্টাস জোরাজোরি শুরু করে এবং তার সাইকিক শক্তি ব্যবহার করে সু স্টর্মকে নিজের দিকে টানতে শুরু করে। কিন্তু এই দৃশ্য দেখে জন স্টর্ম তার আগুনের শক্তি ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলে। সে চারপাশে আগুন ছড়িয়ে দেয় এবং যখন সিলভার সার্ভার তাকে থামাতে আসে তখন সে কিছু সময়ের জন্য তাকে থামিয়ে রাখে। এই সুযোগে দলের সদস্যরা দ্রুত স্পেসশিপে ওঠে এবং স্পেসশিপ চালু করে সেই জায়গা থেকে পালিয়ে যায়, কিন্তু তাদের পেছনে গ্যালাক্টাস সিলভার সার্ভারকে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি যে তাদের স্পেসশিপ আলোর গতিতে চলতে থাকে, কিন্তু সিলভার সার্ভারও ঠিক তাদের পেছনে আলোর গতিতে ধাওয়া করেছিল। এটা দেখে রিড বুঝতে পারে যে সিলভার সার্ভার সহজে তাদের পিছু ছাড়বে না। তাই রিড প্ল্যান করে যে সে সিলভার সার্ভারকে এক ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্সে ফাঁসিয়ে দেবে। এই জন্য সে বেন গ্রিমকে বলে যে সে যেন স্পেসশিপটিকে কাছের একটি ব্ল্যাক হোলের দিকে নিয়ে যায়। তারপর তারা দেখতে পায় কাছেই একটি নিউট্রন স্টার রয়েছে, যার ভিতরে ধীরে ধীরে একটি ব্ল্যাক হোল তৈরি হচ্ছে। তাই রিড ব্যানকে বলে যেন সে যত দ্রুত সম্ভব স্পেসশিপটিকে সেই নিউট্রন স্টারের দিকে নিয়ে যায়, তারপর দেখা যায় সিলভার সার্ভারও তাদের পেছনে সেদিকেই যায়। ঠিক সময় মতো রিড তার বুদ্ধি কাটিয়ে স্পেসশিপটিকে সেই জায়গা থেকে সরিয়ে আনে, কিন্তু সিলভার সার্ভার নিউট্রন স্টারের গ্র্যাভিটেশনাল ফোর্সে আটকে যায়। তাকে দেখে রিড তার দলের সদস্যদের বলে যে সে সেখান থেকে বের হতে সিলভার সার্ভারের অন্তত 1 মাস সময় লাগবে, তাই এখন অন্তত 1 মাস তাদের গ্রহ নিরাপদ থাকবে। কিন্তু ঠিক তখনই দেখা যায় যে সু স্টর্মের লেবার পেন শুরু হয়ে যায় এবং ফ্যান্টাস্টিক ফোরের দল স্পেসশিপে তার ডেলিভারি করায়। শিশুর জন্মের পর সু স্টর্ম তার ছেলেকে কোলে নেয় এবং তার নাম রাখে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস। এরপর পুরো দল পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে নামার পরই মিডিয়া তাদের ঘিরে ফেলে, কারণ পুরো পৃথিবী জানে গ্যালাক্টাস তাদের গ্রহ ধ্বংস করতে আসছে এবং সবাই আশা করেছিল ফ্যান্টাস্টিক ফোর গ্যালাক্টাসকে থামিয়ে ফিরবে। কিন্তু রিড সবার প্রশ্নের জবাবে বলে তারা গ্যালাক্টাসকে থামাতে পারেনি। সে জানায় গ্যালাক্টাসের সাথে দেখা হওয়ার পর সে একটা শর্ত দেয়, যদি তারা তাদের সন্তান গ্যালাক্টাসকে দেয় তবে সে পৃথিবীকে ছেড়ে দেবে। কিন্তু তারা তাদের সন্তান দিতে রাজি হয়নি, তাই 1 মাস পর গ্যালাক্টাস ফিরে এসে পৃথিবী ধ্বংস করে দেবে। এটা শুনে সবাই রিডের উপর খুব রেগে যায় এবং বলে তোমার একটি সন্তানের বদলে আমাদের পুরো পৃথিবী বাঁচতে পারত। এই কথাগুলোর পর রিড আর কিছু না বলে তার পরিবারকে নিয়ে বাস্টার বিল্ডিংয়ে ফিরে যায়। ওদিকে দেখা যায় 1 মাস কেটে গেছে। সিলভার সার্ভার গ্যালাক্টাসের কাছে গিয়ে বলে সে ব্যর্থ হয়েছে, কিন্তু গ্যালাক্টাস বলে আমাকে এখন যে কোনোভাবে সেই শিশু চাই, কারণ সেই শিশুর মধ্যে রয়েছে অসীম শক্তি যা আমাকে চিরতরে ক্ষুধা থেকে মুক্তি দিতে পারে। এরপর গ্যালাক্টাস ও সিলভার সার্ভার পৃথিবী থেকে এগোতে থাকে। এইদিকে রিড রিচার্ডসও বুঝতে পারে গ্যালাক্টাস তাদের গ্রহের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, তার মানে তাদের হাতে সময় খুব কম। এদিকে পৃথিবীর মানুষ ফ্যান্টাস্টিক ফোরের উপর আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে। রাস্তায়, মিডিয়ায়, এমনকি তাদের বিল্ডিংয়ের সামনেও মানুষ জড়ো হয়ে প্রতিবাদ করতে থাকে। সবাই চায় তারা যেন তাদের সন্তান গ্যালাক্টাসকে দিয়ে দেয়। এত কিছু দেখে সু স্টর্ম আর সহ্য করতে পারে না। সে তার শিশু ফ্র্যাঙ্কলিনকে কোলে নিয়ে নিচে নেমে যায় এবং প্রতিবাদীদের সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সব টিভি চ্যানেল লাইভ হয় এবং গোটা পৃথিবী এই দৃশ্য দেখতে পায়। সু স্টর্ম সবার উদ্দেশ্য বলে এই শিশু আমার ছেলে, আমার পরিবার, আমি আমার ছেলেকে কোনো অবস্থাতেই দেব না। কিন্তু হ্যাঁ, আপনারাও আমাদের পরিবার, তাই আমি আপনাদেরও ছাড়তে পারি না।
আমরা সবাই মিলে আমার ছেলেকে এবং আপনাদের সবাইকে বাঁচাবো। আমরা সবাই মিলে গ্যালাক্টাসের বিরুদ্ধে লড়বো, একটা পরিবারের মতো। এই কথাগুলো শুনে মানুষের মন গলে যায় এবং সবাই ফ্যান্টাস্টিক ফোরকে সাপোর্ট করতে শুরু করে। এরপর রিড রিচার্ডসের মাথায় একটা আইডিয়া আসে, যেহেতু সে একটা ডিমকে টেলিপোর্ট করে সফল হয়েছিল, তাহলে কেন পুরো পৃথিবীকে টেলিপোর্ট করা যাবে না? যদি সে পৃথিবীকে অন্য কোনো ইউনিভার্সে টেলিপোর্ট করে দিতে পারে যেখানে গ্রহটি বেঁচে থাকতে পারে, তাহলে তারা গ্যালাক্টাস থেকে বাঁচতে পারবে। সবাই তার এই প্ল্যানে রাজি হয়, কিন্তু এর সমস্যা হলো এত বড় টেলিপোর্টেশনের জন্য প্রচুর বিদ্যুৎ লাগবে। একটা ডিম টেলিপোর্ট করতে গিয়ে এক বিল্ডিংয়ের পুরো বিদ্যুৎ শেষ হয়ে গিয়েছিল, আর এখন তো কথা একটা পুরো গ্রহ টেলিপোর্ট করার। তাছাড়া এর জন্য দরকার হবে অনেকগুলো টেলিপোর্টেশন ব্রিজ, যা সারা পৃথিবী জুড়ে তৈরি করতে হবে। এই ব্রিজগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে এবং পৃথিবীকে স্থানান্তর করবে। এরপর ফ্যান্টাস্টিক ফোর পুরো পৃথিবীর সামনে এসে এই প্ল্যান জানায়। সবাই এই প্ল্যান শুনে ফ্যান্টাস্টিক ফোরকে সাপোর্ট করে। তারা একসাথে কাজ শুরু করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে টেলিপোর্টেশন ব্রিজ তৈরি করতে শুরু করে। রিড যেখানে যেখানে নির্দেশ দেয় সেখানকার লোকেরা সেই অনুযায়ী ব্রিজ তৈরি করে। এবার আমরা দেখি যে কিছুদিনের মধ্যেই পুরো প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যায় এবং এই পৃথিবীকে অন্য একটি দুনিয়ার সোলার সিস্টেমে টেলিপোর্ট করার জন্য সব প্রস্তুতি নিয়ে নেওয়া হয়। এরপরে রিড রিচার্ডসের নির্দেশে পৃথিবীর সমস্ত ব্রিজগুলো অ্যাক্টিভেট করা হয়, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সব ব্রিজ এক এক করে ভেঙে পড়তে শুরু করেছে। এটা দেখে টিম কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু পরের মুহূর্তেই বোঝা যায় যে এগুলো স্বাভাবিকভাবে ভাঙছে না। আসলে এই কাজ করছে সিলভার সার্ফার। সে পৃথিবীতে এসে একে একে সব ব্রিজ ধ্বংস করছে, যাতে রিড রিচার্ডস পৃথিবীকে অন্য কোনো সোলার সিস্টেমে টেলিপোর্ট করতে না পারে। এরপর আমরা দেখি সে পৃথিবীর সব ব্রিজ ধ্বংস করে দেয়। এখন শুধু একটাই ব্রিজ বাকি থাকে, ব্যাকস্টার বিল্ডিংয়ের বাইরে থাকা ব্রিজ। তাই সিলভার সার্ফার সেই ব্রিজটিকেও ধ্বংস করতে এগিয়ে আসে, কিন্তু তখন জনি স্টর্ম অর্থাৎ হিউম্যান টর্চ তাকে থামিয়ে দেয়। সে সিলভার সার্ফারের সামনে অনেকগুলো অডিও প্লে করে। এগুলো হচ্ছে সেই ভাষায় যেটা সিলভার সার্ফারের গ্রহে ব্যবহৃত হয়। জনি তাকে জানায়, তুমি নিশ্চয়ই এই ভাষা চিনতে পারো, কারণ এটা তোমার গ্রহের ভাষা। এরপর সে বলে, আমি জেনে গেছি, তোমার আসল নাম শালাবাল। তুমি আমাদের মতোই একটি অন্য গ্রহের বাসিন্দা, এবং ঠিক আমাদের মতোই গ্যালাক্টাস তোমাদের গ্রহেও এসেছিল তা ধ্বংস করতে। কিন্তু তুমি তোমার পরিবার আর পুরো গ্রহকে বাঁচানোর জন্য গ্যালাক্টাসের সঙ্গে একটা চুক্তি করেছিলে এবং তার বার্তাবাহক হয়ে গিয়েছিলে। সেই কারণেই সে তোমাকে কসমিক শক্তি দিয়েছিল, এবং তারপর থেকে তুমি গ্যালাক্টাসের জন্য নতুন নতুন গ্রহ খুঁজতে শুরু করেছিলে, যাতে সে সেগুলো গ্রাস করতে পারে। তুমি তোমার নিজের গ্রহকে বাঁচাতে পেরেছ, কিন্তু এই সময় তুমি অন্য অনেক গ্রহ ধ্বংস করে দিয়েছ। এখন ঠিক একইভাবে তুমি আমার গ্রহ, আমার বাড়ি পৃথিবীকেও ধ্বংস করতে এসেছ, কিন্তু আমি তা হতে দেব না। জনের কথাগুলো শুনে সিলভার সার্ফার খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বুঝতে পারে এতদিন যা করেছে তা ভুল ছিল। তারপর সে জনিকে জানায়, গ্যালাক্টাস আসতে চলেছে, সে তোমার গ্রহকে গ্রাস করবে এবং তোমার বোনের শিশুকেও নিয়ে নেবে। আমি তাকে থামাতে পারবো না, তাই আমি তোমাকে শুধু একটি সুযোগ দিতে চাই, যাতে তুমি অন্তত তোমার পরিবার এবং শিশুকে বাঁচাতে পারো। তুমি তোমার পুরো গ্রহকে হয়তো রক্ষা করতে পারবে না, কিন্তু নিজের পরিবারকে রক্ষা করতে পারবে। এই বলে সিলভার সার্ফার সেখান থেকে চলে যায়। এরপর জনি স্টর্ম ফিরে আসে ব্যাকস্টার বিল্ডিংয়ে, কিন্তু সেখানে এসে সে দেখে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন আসছে। সবাই জানতে চাইছে তাদের প্ল্যান কি হলো আর পৃথিবীকে কবে টেলিপোর্ট করা হবে। এই প্রশ্নগুলো শুনে গোটা টিম এবং বিশেষ করে রিড রিচার্ডস কিছুই বুঝে উঠতে পারে না, কারণ পুরো টেলিপোর্টেশন প্ল্যান ব্যর্থ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে রিডের মাথায় একটি বুদ্ধি আসে। সে টিমকে জানায়, আমাদের গ্যালাক্টাস থেকে দূরে যেতে হবে না, বরং তাকে পৃথিবীতে আসতে দিতে হবে। এই কথা শুনে কেউ কিছু বুঝে না। তখন রিড সবাইকে বুঝিয়ে বলে তার একটি প্ল্যান আছে। যেহেতু সব টেলিপোর্ট ব্রিজ নষ্ট হয়ে গেছে এবং গ্যালাক্টাস আসার আগে নতুন করে ব্রিজ তৈরি করার মতো সময় নেই, তাই সে পৃথিবীকে নয়, গ্যালাক্টাসকেই টেলিপোর্ট করবে। এখনও একটি ব্রিজ সঠিকভাবে কাজ করছে, ব্যাকস্টার বিল্ডিংয়ের ব্রিজ। তাই রিডের প্ল্যান হলো গ্যালাক্টাসকে পৃথিবীতে আসতে দেওয়া, তাকে তার শিশু দেখানো যাতে সে এখানে আসে, এবং ঠিক যেই মুহূর্তে গ্যালাক্টাস সেই ব্রিজের উপর পা রাখবে তখন এই টেলিপোর্টেশন চালু করে দেওয়া হবে এবং গ্যালাক্টাসকে অন্য একটি দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর তারা গ্যালাক্টাস থেকে চিরতরে মুক্তি পাবে। এই প্ল্যান শুনে টিমের সবাই রাজি হয়ে যায় এবং রিডের সঙ্গে মিলে প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু এই প্ল্যানকে সম্পূর্ণ করতে তাদের জন্য এটি খুবই জরুরি ছিল যে তারা শহরটি খালি করিয়ে দেয়, কারণ গ্যালাক্টাস যখনই তাদের শহরে আসবে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এই কারণে জরুরি ছিল শহরের সব মানুষ যেন নিরাপদ থাকে। আর এর জন্য আমরা দেখি যে সু স্টর্ম সরাসরি মোলম্যানের সাহায্য নেয়। আর এখন যেহেতু মোলম্যান আন্ডারগ্রাউন্ডে থাকে এবং তার আন্ডারগ্রাউন্ডে অনেক বড় জায়গা আছে, তাই সে শহরের সমস্ত মানুষকে মোলম্যানের মাধ্যমে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেয়। এরপর শহর খালি হয়ে যায় এবং ফ্যান্টাস্টিক ফোরের টিম গ্যালাক্টাসকে টেলিপোর্ট করার জন্য প্রস্তুতি হয়। এরপর সকালে আমরা দেখি গ্যালাক্টাস সরাসরি পৃথিবীতে আসে, আর পৃথিবীতে আসার পর সে প্রথমে স্ক্যান করে এবং ফ্র্যাঙ্কলিনকে খোঁজে। এরপর আমরা দেখি যে ফ্র্যাঙ্কলিন আর কোথাও নয়, বরং ব্রিজের মাঝখানে আছে এবং গ্যালাক্টাসও যেন ফ্র্যাঙ্কলিনকে দেখতে পায়। সেইভাবেই সে তার দিকে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই গ্যালাক্টাস যখন ব্রিজের কাছে আসে, তখন ফ্যান্টাস্টিক ফোরের টিম মেম্বাররা গ্যালাক্টাসের উপর হামলা করে এবং তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়।
এরপর জন স্টর্ম শিশুটিকে তুলে নেয় এবং শিশুটিকে একটি খালি ক্যাপসুলে রেখে দেয়। এরপর দলের সদস্যরা গ্যালাক্টাসকে ব্রিজ পর্যন্ত আসার জন্য অপেক্ষা করে, কিন্তু আমরা দেখি গ্যালাক্টাস অনেক বেশি চতুর, কারণ সে আগে থেকেই বুঝে যায় যে ফ্যান্টাস্টিক ফোর টিম তাকে ফাঁসানোর জন্য ফাঁদ তৈরি করেছে। আর তাই সে দ্রুত ফ্র্যাঙ্কলিনকে স্ক্যান করে, যার পর সে দেখে যে ফ্র্যাঙ্কলিন এই সময় ব্রিজের ভেতরে নেই, বরং ব্যাক্সটার বিল্ডিংয়ে আছে। এবং তাই সে সরাসরি ব্যাক্সটার বিল্ডিংয়ের দিকে যায় যেন ফ্র্যাঙ্কলিনকে ধরে নিতে পারে। পথে টিমের সব সদস্যরা তার উপর আক্রমণ করে, কিন্তু গ্যালাক্টাস খুব সহজেই তাদের সবাইকে সরিয়ে দেয় এবং সরাসরি ব্যাক্সটার বিল্ডিংয়ে হাত দিয়ে ফ্র্যাঙ্কলিনকে ধরে নেয়। আর ফ্র্যাঙ্কলিনকে পাওয়ার পর সে তাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু সু স্টর্ম যখন এটা দেখে তখন সে খুব রেগে যায়। এরপর সে গ্যালাক্টাসের উপর তার ফোর্স ফিল্ডের পাওয়ার ব্যবহার করে, যার ফলে আমরা দেখি সু স্টর্ম নিজের শক্তি দিয়ে গ্যালাক্টাসকে থামিয়ে দেয় এবং তাকে ধীরে ধীরে টেনে সরাসরি ব্রিজের মধ্যে নিয়ে আসে। এরপর রিড রিচার্ডস দ্রুত এটা দেখে টেলিপোর্টেশন ডিভাইস চালু করে এবং তারপর গ্যালাক্টাসের হাত থেকে নিজের ছেলেকে ছাড়িয়ে নেয়। এরপর আমরা দেখি গ্যালাক্টাস একটি পোর্টালের মাধ্যমে সেখানে টেলিপোর্ট হতে শুরু করে এবং এখান থেকে টেলিপোর্ট হয়ে অন্য কোনো দুনিয়ায় চলে যায়। কিন্তু বন্ধুরা, এই টেলিপোর্টেশন পোর্টালটা পুরো 37 সেকেন্ড পর্যন্ত খোলা থাকে, আর এই কারণেই এত সময় ধরে পোর্টাল খোলা থাকার কারণে গ্যালাক্টাস আবার পোর্টাল থেকে বাইরে চলে আসতে থাকে। কিন্তু এবার টিমের সদস্যরা বুঝতে পারে না যে এখন কিভাবে গ্যালাক্টাসকে আবার ঠেলে ভিতরে পাঠাবে। কিন্তু এর মধ্যে আমরা দেখি যে সিলভার সার্ভার আসে এবং সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে গ্যালাক্টাসকে এক ধাক্কা মারে, যার ফলে তাদের ধাক্কায় গ্যালাক্টাস এবং সিলভার সার্ভার দুজনেই পোর্টালের ভিতরে পড়ে যায় এবং পোর্টাল বন্ধ হয়ে যায়। এরপর গ্যালাক্টাস ও সিলভার সার্ভার দুজনেই টেলিপোর্ট হয়ে অন্য কোনো জগতে চলে যায়, যেখানে ফ্যান্টাস্টিক ফোরের পৃথিবী একদম নিরাপদ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, গ্যালাক্টাস চলে যাওয়ার পর আমরা দেখি যে সু স্টর্ম নিজের জায়গায় অচেতন হয়ে পড়ে আছে এবং এটাই প্রমাণ করে যে সে গ্যালাক্টাসকে থামাতে গিয়ে নিজের সমস্ত শক্তি ব্যবহার করে ফেলে এবং তাই সু স্টর্ম মারা গেছে। এটা দেখে রিড, জন স্টর্ম ও ব্যান সবাই খুবই কষ্ট পায়। কিন্তু ঠিক সেই সময় ফ্র্যাঙ্কলিন তার মাকে ফিরে পেতে কান্না শুরু করে এবং তাই রিড ফ্র্যাঙ্কলিনকে তুলে নিয়ে সোজা সু স্টর্মের উপরে রাখে, যাতে সে শেষবারের মতো তার মাকে দেখতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা দেখি ফ্র্যাঙ্কলিন নিজের শক্তি দিয়ে তার মাকে আবার জীবিত করে তোলে এবং সু স্টর্ম আবার নিঃশ্বাস নিতে শুরু করে। এবং এই ঘটনা দেখে সু স্টর্ম, রিড, জনি ও ব্যান চারজনই বুঝে যায় যে আসলে ফ্র্যাঙ্কলিনের মধ্যে সত্যি অনেক অসাধারণ ক্ষমতা আছে, কারণ একটা ছোট শিশু যার এইরকম ক্ষমতা যে কেউ মৃত মানুষকে আবার জীবিত করে দিতে পারে, সে তো কোনো সাধারণ মানুষ একেবারেই হতে পারে না। কিন্তু বন্ধুরা, এসবের পর সব ঠিক হয়ে যায় এবং ফ্যান্টাস্টিক ফোর পরিবারের জীবন স্বস্তিতে চলতে শুরু করে। আর এরপর এর সাথে পুরো মুভি এখানে শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, মুভি শেষ হওয়ার পর মুভিতে একটি মিড ক্রেডিট দৃশ্য আসে এবং এই দৃশ্যে আমরা দেখি যে এখন 4 বছর কেটে গেছে। 4 বছর পরে আমরা ব্যাক্সটার বিল্ডিংয়ে সু স্টর্মকে দেখি যে এই সময় ফ্র্যাঙ্কলিনের সাথে থাকে এবং এই সময় ফ্র্যাঙ্কলিনও বেশ বড় হয়ে গেছে এবং সে তার মায়ের সাথে বই পড়ছে। কিন্তু ঠিক তখনই সু স্টর্ম ফ্র্যাঙ্কলিনকে পড়ানোর জন্য দ্বিতীয় বই আনতে যায়, কিন্তু সে যখন দ্বিতীয় বই নিয়ে ফিরে আসে তখন দেখে যে তার ছেলে ফ্র্যাঙ্কলিনের সাথে আরেকজন লোক বসে আছে। যদিও সু স্টর্ম তার মুখ দেখতে পায় না, কিন্তু পিছন থেকে দেখে যে সেই মানুষটির সবুজ রঙের পোশাক পরেছে এবং তার হাতে একটি লোহার মাস্ক আছে। বন্ধুরা, এই মানুষটি আর কেউ নয় বরং ডক্টর ডুম। কিন্তু বন্ধুরা, এখানে আমাদের ডক্টর ডুমের মুখ দেখানো হয় না, তবে এমসিইউতে এই ডক্টর ডুম হলো রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম, যে এখন এই মুভির পর আমাদেরকে সরাসরি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে দেখানো হবে। এর সাথে পুরো মুভি শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ভিডিও ছিল ফ্যান্টাস্টিক ফোর মুভির গল্পের উপর। আপনাদের এই ভিডিও এবং মুভির গল্প কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অলে সেট করুন, যাতে আমাদের চ্যানেলের সব লেটেস্ট ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে কোনো এক নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।